গল্পকথন বাই জ্যোতি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ূন আহমেদের লেখা একটি উপন্যাস ইরিনা। আজ দ্বিতীয় পর্ব। ছেলেটি হাবাগোবার মতো। কিছু কিছু বয়স্ক মানুষ আছে যাদের দেখলেই মনে হয় এরা কিছুক্ষণের মধ্যেই একটা হাস্যকর কিছু করবে, এবং এটা যে হাস্যকর তা বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে চারদিকে তাকাবে। একেও সেরকম লাগছে। মোটা ফ্রেমের চশমা, সেই চশমা নাকের ডগায় চলে এসেছে। দেখতে অস্বস্তি লাগছে। মনে হচ্ছে চশমাই বুঝি খুলে পড়ল। আমি কি আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারি? ছেলেটি বিরক্ত স্বরে বলল। একবার তো বললাম আমি ঘুমোবো। আপনার ঘুম কি এতই জরুরি? ঘুম জরুরি না, ঠিক সময় ঘুমোতে যাওয়া উচিত এবং ঠিক সময় ঘুম থেকে ওঠা উচিত। আজ না হয় একটু ব্যতিক্রম হলো। বসবো? আমি না বললে তুমি কি শুনবে? ছেলেটির মুখে তুমি শব্দটি খুব স্বাভাবিক শোনালো। খট করে কানে বাজলো না, যেন এ অনেক দিন থেকেই ইরিনাকে চেনে, তুমি করে ডাকে। জরুরি কথাটা কি? আপনি যেখানে যাচ্ছেন আমিও সেখানে যাচ্ছি। আমি নিষিদ্ধ নগরীতে যাচ্ছি। ছেলেটা অবাক হয়ে বলল, এটা এমন কি জরুরি কথা? আপনার কাছে খুব জরুরি মনে হচ্ছে না? না তো। আপনি খুবই বোকা। তা ঠিক না, আমি বোকা হব কেন? আমার অনেক বুদ্ধি। এই জন্যই তো আমাকে নিষিদ্ধ নগরীতে নিয়ে যাচ্ছে। আমি বোকা হলে আমাকে নিয়ে যেত? ইরিনার ইচ্ছে হলো উঠে চলে যেতে, যাবার আগে এই হাদারামের গালে প্রচণ্ড একটা চর বসিয়ে দিতে। ছেলেটি বেশ অবাক হয়ে বলল, এই খুকি, আমার যে বুদ্ধি আছে এটা তুমি বিশ্বাস করছো না কেন? বুদ্ধিমান লোক কখনো বলে না আমার খুব বুদ্ধি, শুধু হাদারাই বলে সেরকম। একজন বুদ্ধিমান লোক যদি বলে আমার খুব বুদ্ধি, তাতে দোষের কি? না, কোনো দোষ নেই। আপনি যত ইচ্ছে বলুন, আর দয়া করে আমাকে তুমি তুমি করে বলবেন না। ইরিনা সত্যি সত্যি উঠে দাঁড়ালো। ছেলেটি দুঃখিত স্বরে বলল, তুমি আমার উপর রাগ করে চলে যাচ্ছ, এই জন্য আমার খারাপ লাগছে। মনে হচ্ছে তুমি আমার কথা বিশ্বাস করোনি। আমি প্রমাণ করে দেব যে আমার বুদ্ধি আছে। আপনাকে কিছু প্রমাণ করতে হবে না। না না না, শোনো, শুনে যাও। আমার সম্পর্কে তোমার একটা ভুল ধারণা থাকবে, এটা ঠিক না। আমি এই ঘণ্টাখানেক আগে কি করে একটা বুদ্ধিমান রোবটকে বোকা বানালাম, এটা শোনো। ইরিনা কৌতূহলী হয়ে তাকাচ্ছে। ছেলেটি খুব উৎসাহের সঙ্গে বলছে, ট্রেনে একটা রোবট আছে, দেখোনি? ব্যাটা আমার সাথে রসিকতা করবার চেষ্টা করছিল, আমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করলো, আর আপনি চট করে জবাব দিয়ে দিলেন। না, আমি উল্টো তাকে এমন একটা ধাঁধা দিলাম, ব্যাটার প্রায় মাথা খারাপ হবার জোগাড়। কি ধাঁধা? আমি বললাম, একটা সাপ হঠাৎ তার নিজের লেজটা গিলতে শুরু করলো। পুরোপুরি যখন গিলে ফেলবে তখন কি হবে? রোবটটার আক্কেল গুরু, ভেবে পাচ্ছে না কি হবে। একবার বলছে সাপটা অদৃশ্য হয়ে যাবে, পরক্ষণে মাথা নেড়ে বলছে তা কি করে হয়? এই আপনার বুদ্ধির নমুনা? হ্যাঁ, দ্বৈত সন্দেহ ঢুকিয়ে দিয়েছি মাথায়। একটা রোবটকে বোকা বানানো, এই বুদ্ধি কি তোমার মাথায় আসতো? না, আসতো না। তাহলে তোমার কি মনে হয় আমি বুদ্ধিমান? ইরিনা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। ইচ্ছে হলো বলে, আপনি এর কোনোটাই না, আপনি পাগল। তা বলা গেল না। তোমার নামটা জানি কি? আমাকে কি আগে বলেছিলে না বলনি? আমার নাম ইরিনা, শুরুতে একবার বলেছি। আমার নাম জানতে চাও? আপনি ঘুমোতে চাচ্ছিলেন, ঘুমান, আমি এখন যাব। আমার ঘুম নষ্ট হয়ে গেছে। একবার ঘুম নষ্ট হলে অনেক রাত পর্যন্ত আমার ঘুম আসে না। শোনো, আমার নাম উখুন মীর। তুমি আমাকে মীর ডাকবে। আমার বন্ধুরা আমাকে মীর ডাকে। মীর উচ্চারণটা হবে একটু টেনে টেনে, মীর, এরকম। বুঝতে পারলে? পারলাম। বসো এখানে। ইরিনা বসলো। কেন বসলো নিজেই জানে না। বসার তার কোনো রকম ইচ্ছে ছিল না। শোনো ইরিনা, নিষিদ্ধ নগরীতে যেতে হচ্ছে বলে তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? আমাদের ওদের প্রয়োজন বলেই নিয়ে যাচ্ছে। শাস্তি দেওয়ার জন্য নিশ্চয়ই নিয়ে যাচ্ছে না। শাস্তি দেওয়ার হলে প্রথম শহরেই দিতে পারতো, পারতো না? হ্যাঁ, পারতো। আমাদের যে কোনো কারণেই হোক ওদের প্রয়োজন। ইরিনা বলল, ওরা মানে কারা? মীর কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রইল, যেন প্রশ্নের উত্তর নিয়ে ভাবছে। উত্তরটা মাথায় এলেই বলবে। বসে আছে তো বসেই আছে। ইরিনার ক্ষীণ সন্দেহ হলো লোকটি বোধহয় ঘুমিয়ে পড়েছে। গাড়ির ঢুলুনিতে ঘুমিয়ে পড়া বিচিত্র নয়। কি অদ্ভুত দেখাচ্ছে মানুষটাকে। কুজু হয়ে বসেছে।
থুতনিটা উপরের দিকে তোলা, হাত দুটি এলিয়ে দিয়েছে। আপনি কি ঘুমিয়ে পড়েছেন নাকি? না, ভাবছি। ভেবে কিছু পেলেন? আপনি তো বুদ্ধিমান লোক, পাওয়া উচিত। তা উচিত, কিন্তু পাচ্ছি না। নিষিদ্ধ নগর সম্পর্কে আমরা কিছুই জানি না। কেন জানি না? এই জিনিসটা নিয়ে আমি ভাবছিলাম, কেন জানি না। ভেবে কিছু বের করতে পারলেন? না, শুধু একটা জিনিস বুঝতে পারছি, আমরা আসলে কিছুই জানি না। আমাদের যখন অসুখ হয় তখন একজন রোবট ডাক্তার এসে আমাদের চিকিৎসা করে। কেন আমাদের অসুখ হয়, কিভাবে আমাদের অসুখ সারানো হয়, তার কিছুই আমরা জানি না। কোনো যন্ত্রপাতি যখন নষ্ট হয় একজন রোবট এসে তা ঠিক করে। যন্ত্রপাতিগুলো কি, কিভাবে কাজ করে, তাও আমরা জানি না। এখন কথা হলো, কেন জানি না? কেন? কারণ আমাদের জানতে দেওয়া হয় না। আমরা স্কুলে পড়াশোনা করি, কি পড়ি? লিখতে পড়তে শিখি, সামান্য অঙ্ক শিখি, প্রথম শহরে বিধিগুলো মুখস্থ করি, ব্যাস এই পর্যন্তই, তাই না? হ্যাঁ, তাই। বুঝলে রে না, আমি একবার আমার স্যারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার টেলিফোন কিভাবে কাজ করে? স্যার অবাক হয়ে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, টেলিফোন তৈরি করা হচ্ছে মানুষের সেবার জন্য, তৈরি হয়েছে নিষিদ্ধ নগরে। নিষিদ্ধ নগর সম্পর্কে কৌতূহল সপ্তম বিধি অনুসারে একটি প্রথম শ্রেণীর অপরাধ। তুমি একটি প্রথম শ্রেণীর অপরাধ করেছো। এই বলে তিনি আমার কার্ডে একটা দাগ দিয়ে দিলেন। হা 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 হা। ইরিনা বিরক্ত হয়ে বলল, হাসছেন কেন? এটাকে হাসার মতো কোনো ঘটনা? কার্ডে দাগ পড়া তো খুবই কষ্টের ব্যাপার। 15টার বেশি দাগ পড়লে আপনি কখনো দ্বিতীয় শহরে যেতে পারবেন না। এই জন্যই তো হাসছি। আমার কার্ডে মোট দাগ পড়েছে 43টি। স্কুলের সবাই আমাকে কি বলে জানো? সবাই বলে মিস্টার 43। বিধি ভাঙাই বুঝি আপনার স্বভাব? না, তা না, আমার স্বভাবে হচ্ছে কৌতূহল। আমি কৌতূহল মেটাবার চেষ্টা করি। একবার কি করেছিলাম জানো? পানি গরম করার যন্ত্র খুলে ফেলেছিলাম। কি বলছেন আপনি? হ্যাঁ, সত্যি। প্রথম খুব ভয় লাগলো। কত বিচিত্র সব জিনিস। একটা চাকতি নির্দিষ্ট গতিতে ঘুরছে। 3বার ঘুরবার পর অন্য একটা বলের মতো জিনিস চলে আসে, সেটা খুব গরম। আপনি হাত দিয়ে দিয়েছিলেন? হাত না দিলে বুঝবো কি করে এটা গরম না ঠান্ডা? এর জন্য আপনার শাস্তি কি হলো? কোনো শাস্তি হলো না। শাস্তি হলো না কেন? শাস্তি হলো না কারণ আমি আবার লাগিয়ে ফেলেছিলাম। ইরিনা বিস্মিত হয়ে বললেন, কিভাবে লাগালেন? যেভাবে খুলেছিলাম সেভাবে লাগালাম। বলেন কি আপনি? এসব কাজ শুধু রোবটরা পারবে, আমরা পারবো না তা ঠিক না। আমাদের শেখালে আমরাও পারবো, কিন্তু আমাদের কেউ শেখাচ্ছে না এবং নানা রকম বিধিনিষেধ দিয়েছে যাতে আমরা শিখতে না পারি, যেন আমরা এসব শিখে ফেললে কোনো বড় সমস্যা হবে। এই হাবাগোবা ধরনের মানুষটির প্রতি ইরিনা শ্রদ্ধা হচ্ছে। এ আসলেই বুদ্ধিমান। সবাই যেভাবে একটা জিনিসকে দেখে এ সেভাবে দেখছে না, অন্যরকম করে দেখছে। সে দেখার সবটাই যে ভুল তাও না। ইরিনা, জি বলুন। তুমি কি লক্ষ্য করেছো এই রোবটগুলো শুধু দিনে কাজ করে, রাতে কিছু করে না? না, আমি সেভাবে লক্ষ্য করিনি। এরা দিনে কাজ করে। যখন এদের কোনো কাজ থাকে না তখন রোদে দাঁড়িয়ে থাকে। এর মানে কি বলো তো? জানি না। কাজ করার জন্য যে শক্তি লাগে তা তারা রোদ থেকে নেয়। তাই নাকি? হ্যাঁ, তাই। একবার পরপর 4 দিন ধরে খুব ঝড় বৃষ্টি হলো। সূর্যের মুখ দেখা গেল না। তখন অবাক হয়ে লক্ষ্য করলাম রোবটগুলো কোনো কাজ করতে পারছে না। কিছু কিছু রোবট তো রাতেও কাজ করে, যেমন ডাক্তার রোবট। হ্যাঁ, তা অবশ্য করে। অখুন মীর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, যেন এই কথাটা তার খুব মনে লেগেছে। ডাক্তার রোবটরা রাতে কাজ না করলেও যেন সে বেশি খুশি হতো। ইরিনা মানুষটিকে খুশি করবার জন্য বলল, হয়তো আপনি আপনার অনেক প্রশ্নের জবাব নিষিদ্ধ নগরীতে পেয়ে যাবেন। মীর ক্লান্ত ভঙ্গিতে বলল, জানি না, পাবো বলে মনে হয় না। প্রশ্নের জবাব কেউ দিতে চায় না। এবং মজার ব্যাপার কি জানো ইরিনা, মানুষের মাথায় যেন এই জাতীয় কোনো প্রশ্ন না আসে সে চেষ্টা করা হয়। কিভাবে করা হয়? কঠিন পরিশ্রমের মধ্যে তাদের রাখা হয়। কোনো রকম অবসর নেই। মানুষ চিন্তাটা কখন করবে? খাবার টিকিট জোগাড় করা দুশ্চিন্তাতেই মানুষ সবসময় কেটে যায়। জীবন কাটিয়ে দিতে চায় কার্ডে কোনো দাগ না ফেলে। চিন্তার সময় কোথায়? তবু কেউ কেউ এর মধ্যেই চিন্তা করে। হ্যাঁ, তা করে। আমি করি। আমার মতো আরও কেউ কেউ হয়তো করে। এমন কাউকে যদি পেতাম কত ভালো হতো। কত কিছু জানার আছে। মীর হাই তুলল। ইরিনা বলল, আপনার কি ঘুম পাচ্ছে? হ্যাঁ, পাচ্ছে। আমি কি চলে যাব? মীর হেসে ফেলল। তোমার মনে হয় যেতে ইচ্ছে করছে না? ইরিনা লজ্জা পেয়ে গেল। তার সত্যি সত্যি যেতে ইচ্ছে করছে না। এই অদ্ভুত মানুষটির সঙ্গে আরও কিছু সময় থাকতে ইচ্ছে হচ্ছে। কিন্তু এই লোকটা
তার টের পেয়ে যাওয়ায় খুব অস্বস্তি লাগছে। ইরিনা, জি বলুন। তুমি কি বিয়ের পারমিট পেয়েছো? না, পাইনি। আমার 33, আমিও পাইনি। সম্ভবত আমাকে পারমিট দেবে না। এই ব্যাপারটাও কিন্তু রহস্যময়। ওরা যাকে ঠিক করে দেবে তাকেই বিয়ে করতে হবে। এতে নাকি সুস্থ সুন্দর নিরোগ মানুষ তৈরি হবে। করেন না? না, করি না। ওদের বেশিরভাগ কথাই আমি বিশ্বাস করি না। আমি নিজের মতো চলতে চাই, নিজের মতো ভাবতে চাই, নিজের পছন্দের মেয়েটিকে বিয়ে করতে চাই। এরকম কোনো পছন্দের মেয়ে কি আপনার আছে? না, নেই। তোমাকে কিছুটা পছন্দ হয়, তবে তোমার মুখ গোলাকার, এরকম মুখ আমার পছন্দ না। আর আপনি বুঝি রাজপুত্র? কি মুশকিল, তুমি রাগ করছো কেন? তোমাকে আমার কিছুটা পছন্দ হয়েছে, এই খবরটা বললাম। এতে তো খুশি হবার কথা। আপনাকেও তো আমার পছন্দ হতে হবে। আপনার নিজের চেহারাটা কেমন আপনি জানেন? আয়নায় কখনো নিজের মুখ দেখেছেন? খুব খারাপ? না, খুব ভালো, একেবারে রাজপুত্র। এত রাখছো কেন তুমি? তোমাকে আমার কিছুটা পছন্দ হয়েছে, এটা বললাম। আমাকে তোমার অপছন্দ হয়েছে, এটা তুমি বললে। ব্যাস, ফুরিয়ে গেল। আমি এখন যাচ্ছি। খুব ভালো কথা, যাও। শুভরাত্রি। শুভরাত্রি। শোনো ইরিনা, এরকম রাগ করে চলে যাওয়া ঠিক না। যাবার আগে মিটমাট করে ফেলা যাক। কিভাবে মিটমাট করবেন? চলো খাবার গাড়িতে যাই, চা কফি বা অন্য কোনো পানীয় খাওয়া যাক। যাবে? আমার ইচ্ছে করছে না। ইচ্ছে না করলে থাক। আচ্ছা ঠিক আছে, চলুন। ইচ্ছে করছে না তবু যেতে চাচ্ছ কেন? ইচ্ছে না করলেও তো আমরা অনেক কিছু করি। যাকে সহ্য হয় না, সরকারি নির্দেশে তাকে বিয়ে করি, ভালোবাসতে চেষ্টা করি। তা করি। চলো যাওয়া যাক। অ্যাটেন্ডেন্ট রোবটটির সঙ্গে করিডোরে দেখা হলো। মীর হাসি মুখে বলল, কি, ধাঁধাটি পারলে? চেষ্টা করছি, তবে আমার মনে হচ্ছে আপনি একটি অবাস্তব সমস্যা দিয়েছেন। একটা সাপ নিজেকে পুরোপুরি গিলে ফেলবে কি করে? বেশ, তাহলে একটা বাস্তব সমস্যা দিচ্ছি। একটি বস্তু 1 সেকেন্ডে 4 ফুট যায়, পরবর্তী সেকেন্ডে যায় 2 ফুট, তার পরবর্তী সেকেন্ডে 1 ফুট। এইভাবে অর্ধেক করে দূরত্ব কমতে থাকে। 20 ফুট দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে? রোবটটি ফ্যালফ্যাল করে তাকিয়েছে। মীর বলল, তুমি একটা মহাগর্দ। এই ধাঁধার সমাধান করা তোমার কর্ম না। যাও ভাগো। ইরিনা খিলখিল করে হেসে উঠল। রোবটটি মনে হচ্ছে আত্মসম্মানে লেগেছে। সে গম্ভীর গলায় বলল, চট করে তো আর সমস্যার সমাধান করা যায় না। আমাকে ভাববার সময় দিন। সময় দেওয়া হলো, অনন্তকাল সময়। বসে বসে ভাবো। দুজন মুখোমুখি বসেছে। মীর কোনো কথা বলছে না। কপাল কুঁচকে কি জানি ভাবছে। গাড়ির গতি আগের চেয়ে কম। বাইরে নিকষ অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। সেই বিদ্যুতের আলোয় ধ্বংসস্তূপ মাঝে মাঝে চোখে পড়ছে। বীভৎস দৃশ্য, তাকান যায় না। ইরেনা লক্ষ্য করল অরসলিয়ন ঠিক আগের জায়গায় বসে, তার হাতে পানীয়ের গ্লাস। গ্লাসে গাঢ় সবুজ রঙের কি একটা জিনিস ক্রমাগত বুদবুদ উঠছে। অরসলিয়ন তাকিয়ে আছে তার গ্লাসের দিকে। একবার ইরিনার সঙ্গে তার চোখাচোখি হলো। তিনি এমনভাবে তাকালেন যেন চিনতে পারছেন না। ইরিনা মৃদুস্বরে মীরকে বলল, ওই লোকটিকে আপনি চেনেন? কোন লোকটি? ওই যে কোনার দিকে বসে আছে, তক্ষকের মতো চোখ। চিনব না কেন? উনি আমার বাবা। কি বলছেন? আমি তো জানতাম উনি অবিবাহিত। উনি আমার বাবা, ইন্টেলিজেন্সের সবচেয়ে বড় অফিসার। এরা হাসি মুখে রাতকে দিন করে। চেহারার মধ্যে তুমি মিল দেখছো না? অবিবাহিত হবে কেন? ইরিনা বিস্মিত হয়ে তাকিয়েছে। কি বলবে ভেবে পাচ্ছে না। মীর খুব সহজ ভঙ্গিতে বলল, বাবার সাথে আমার কোনো যোগাযোগ নেই। কেন নেই? আমার জন্মের 2য় বছরে বাবাকে প্রথম শহর থেকে 2য় শহরে নিয়ে যাওয়া হলো। আমার যখন 18 বছর হলো তখন জানলাম তিনি অসাধ্য সাধন করেছেন, 3য় শহরের নাগরিক হয়ে বসেছেন। আপনার খোঁজখবর করেন না? কি করে করবে? 3য় শহরের নাগরিক না? 3য় শহরের নাগরিকরা কি আর প্রথম শহরের কাউকে খুঁজতে পারে? আইনে বাধা আছে না? তাছাড়া সে নিজেই হচ্ছে আইনের লোক। আইনের লোক বলেই তো আইন ভাঙা সহজ। তা ঠিক, সে আইন ভেঙেছে। আমার কার্ডে 43টা দাগ পড়ার পরেও কিন্তু আমি বেঁচে আছি। 40টি দাগ পড়ার পর সরকারি নিয়মে দোষী লোকটিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। অবাঞ্ছিত কেউ বেঁচে থাকে না, অথচ আমি আছি। হা 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 হা। মীর এত শব্দ করে হেসে উঠল যে লিওন ঘাড় ঘুরিয়ে তাকে দেখল। তিনি বিরক্ত হয়েছেন কিনা তা বোঝা গেল না।
তার গ্লাসের পানিও শেষ হয়ে গিয়েছিল। সুইচ টিপে তিনি আরও পানীয় আনতে বললেন। ট্রেনের গতি আবার বাড়তে শুরু করেছে। বাইরে রীতিমতো ঝড় হচ্ছে। মুষলধারে বৃষ্টি পড়ছে। ঘন ঘন বাস পড়ছে। বজ্রপাতের শব্দে কানে তালা লেগে যাবার মতো অবস্থা। ইরিনা লক্ষ্য করল মিট চোখ বন্ধ করে আছে। হয়তো ঘুমোচ্ছে কিংবা কোনো কিছু নিয়ে ভাবছে। কি ভাবছে কে জানে। ইরিনার এখন আর কেন জানি লোকটির চেহারা খারাপ লাগছে না। হয়তো চোখে শুয়ে গেছে। ইরিনারও খুব চমৎকার সকাল। সূর্যের আলোয় চারদিক ঝলমল করছে। আকাশের রং ঘন নীল। ছবির মতো সুন্দর একটি শহরে ট্রেন এসে থেমেছে। ট্রেন থেকে নেমে তারা একটি ছোট্ট কাচের ঘরে ঢুকলো। এখান থেকে চারদিক দেখা যায়। ইরিনা মুগ্ধ হয়ে দেখল। কেউ তাকে বলে দেয়নি, কিন্তু সে বুঝতে পারছে এটা হচ্ছে তৃতীয় শহর, সুখের শহর। দুঃখ এখান থেকে নির্বাসিত। এর আকাশ বাতাস পর্যন্ত অন্যরকম। সে মুগ্ধ কণ্ঠে বলল, কি সুন্দর, কি সুন্দর। মীর তার পাশেই। সে কিছু বলল না, হাই তুলল। রাতে তার ভালো ঘুম হয়নি। ঘুম ঘুম লাগছে। তৃতীয় নগরের সৌন্দর্য তাকে স্পর্শ করছে না। ইরিনা বলল, এখন আমরা কোথায় যাব? মীর হাই চাপতে চাপতে বলল, তুমি এত ব্যস্ত হলে কেন? ওরা ব্যবস্থা করে রেখেছে, যথাসময়ে কোথাও চাপাবে, যথাসময়ে পৌঁছবো। হাতে কিছু সময় থাকলে শহরটা ঘুরে দেখতাম। আমি দেখাদেখির মধ্যে নেই। তোমাকে যেতে হবে একা একা। আমি ঘুমাবার চেষ্টা করছি। কোথাও যেতে চাইলে যাবে, আমাকে জাগাবে না। মীর সত্যি সত্যি ঘুমাবার আয়োজন করল। তারা বসে আছে ছোট্ট একটি ঘরে। এত ছোট যে হাত বাড়ালে দেয়াল এবং ছাদ দুই ছোঁয়া যায়। এতটুকু ঘরেও 4-5টা চেয়ার সাজানো। তেমন কোনো আরামদায়ক কিছু নয়। ঘরের দেয়াল অতি স্বচ্ছ কাঁচ জাতীয় পদার্থের তৈরি। বাইরের সব কিছুই দেখা যাচ্ছে। অরসলিয়ন তাদের এখানে বসিয়ে রেখে উধাও হয়েছেন। আর কোনো খোঁজ নেই। ইরিনা একবার বেরোতে চেষ্টা করল। বেরোবার পথ পেল না। দরজা টরজার এখন কিছুই নেই বলে মনে হচ্ছে। অথচ এই ঘরে ঢোকার সময় কোনো বাধা পাওয়া যায়নি। মীর, আপনি কি সত্যি সত্যি ঘুমিয়ে পড়লেন নাকি? চেষ্টা করছি। এটাকে কেমন যেন খাঁচার মতো মনে হচ্ছে। বেরোতে পারছি না। বেরোবার দরকারটা কি? ইরিনার অস্বস্তি লাগছে। এমন নির্জন জায়গা, আশেপাশে একটিও মানুষ নেই। অথচ বাইরে কত চমৎকার সব দৃশ্য দেখা যাচ্ছে। মীর, আপনি এরকম চোখ বন্ধ করে থাকবেন? আমার ভয় ভয় লাগছে। ভয় ভয় লাগার কারণ কি? মানুষজন কিচ্ছু নেই। মানুষজন ঠিকই আছে, তুমি দেখতে পাচ্ছ না। কাচের এই ঘরটায় বসে তুমি বাইরের যে দৃশ্য দেখছো তা সত্যি নয়, বানানো, মেকি। তার মানে? তার মানে আমি জানি না। টেলিভিশন যেমন ছবি দেখো, এখানে তাই দেখছো। একটাও সত্যি নয়। কি করে বুঝলেন? খুব সহজেই বুঝলাম। আমরা ট্রেন থেকে নেমেছি ভোর হবার ঠিক আগে। রোবটটি আমাকে বলল সূর্য ওঠা ঠিক আগে আগে ট্রেন পৌঁছবে। অথচ আমরা এই ঘরে বসে দেখছি সূর্য মাথার উপরে। তাই তো। ইরিনা, পরিষ্কার চোখে দেখার চেষ্টা করো। এবং আমার মনে হয় এখন থেকে যা দেখবে তাই বিশ্বাস করার অভ্যাসটা ত্যাগ করলে ভালো হবে। এই দেখো, আমাদের চারপাশে দৃশ্য এখন বদলে গেল। ইরিনা মুগ্ধ হয়ে দেখল সত্যি সত্যি সব বদলে গেছে। তাদের চারপাশে এখন ঘন নীল সমুদ্র। ঢেউ ভেঙে ভেঙে পড়ছে। সমুদ্র সারস উঠছে। সমুদ্রের নীল পানিতে সূর্য প্রায় ডুবুডুবু। সে মুগ্ধ কণ্ঠে বলল, অপূর্ব। মীর বলল, আমার মনে হচ্ছে এটা যাত্রীদের বিশ্রামের কোনো জায়গা। অনেকক্ষণ যাদের অপেক্ষা করতে হয় তারা যাতে বিরক্ত না হয় সেই ব্যবস্থা করে রাখা হয়েছে। সুন্দর ব্যবস্থা। আপনার কাছে সুন্দর লাগছে না? না, এর চেয়ে সুন্দর সুন্দর স্বপ্ন আমি দেখি। এটা তো আর স্বপ্ন নয়। স্বপ্ন নয় তোমাকে কে বলল? পুরোটাই স্বপ্ন। সুন্দর সুন্দর ছবি দেখছো, যার কোনো অস্তিত্ব নেই। ঘরের চারপাশের দৃশ্য আবার বদলে গেল। এখন দেখা যাচ্ছে চারপাশে উঁচু উঁচু পাহাড়। পাহাড়ের চূড়ায় বরফ জমেছে। সূর্যের আলোয় সেই বরফ ঝিকমিক করছে। ইরিনা মুগ্ধ গলায় বলল, এবারের দৃশ্য আরও সুন্দর। বলতে বলতেই ছবি কেমন ঝাপসা হয়ে যেতে লাগলো। ইরিনার মনে হলো ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। কানে ঝিঝির শব্দ। সে কোনো মতে বলল, এসব কি হচ্ছে? মীর ক্লান্ত গলায় বলল, আমাদের ঘুম পাড়িয়ে দিচ্ছে। মনে হচ্ছে আমাদের যেখানে নেবার সেখানে ঘুমন্ত অবস্থায় নেবে। যেন গভীর গাঢ় ঘুমে দুজনেই তলিয়ে যাচ্ছে।
ইরিনা প্রাণপণ চেষ্টা করছে জেগে থাকতে, কিছুতেই পারছে না। চোখের সামনে আলো কমে কমে প্রায় অন্ধকার হয়ে এলো। দূরে তীক্ষ্ণ বাঁশির আওয়াজের মতো আওয়াজ। ইরিনা তার মাকে ডাকতে চেষ্টা করলো, পারল না। তার দু চোখে অতলান্তিক ঘুম। ইরিনা জেগে উঠে দেখল একটি প্রকাণ্ড গোলাকৃতি ঘরের ঠিক মাঝখানে সে শুয়ে আছে। ঘরটি অদ্ভুত। চারদিকে দেয়াল থেকে অস্পষ্ট নীলাভ আলো ছড়িয়ে পড়ছে। তাকালেই মন শান্ত হয়ে আসে। হালকা, প্রায় অস্পষ্ট সুর ভেসে আসছে, খুব করুণ কোনো সুর। ইরিনার মনে হলো সে বোধহয় স্বপ্ন দেখছে। মাঝে মাঝে স্বপ্ন খুব বাস্তব মনে হয়। স্বপ্ন দেখার সময় মনেই হয় না এটা স্বপ্ন। ইরিনা, তোমার ঘুম ভেঙেছে? ইরিনা তাকালো। তার পাশেই দাঁড়িয়ে আছে প্রায় 7 ফুট উঁচু দৈত্যাকৃতির একটি অ্যানারয়েড রোবট। অ্যানারয়েড রোবট ইরিনা এর আগে দেখেনি। স্কুলে যান্ত্রিক মানব অংশে অ্যানারয়েড রোবোটিক্সের উপর একটা চ্যাপ্টার ছিল। সেখানে বলা হয়েছে অ্যানারয়েড রোবট তৈরি হয় রিবো 3 সার্কিটে, ICPP 30025। আইসি টেনার জংশন মুক্ত। সে কারণে এরা শুধু চিন্তা করতে পারে না, উচ্চ স্তরের লজিকও দেখতে পারে না। কৃত্রিম বুদ্ধিবৃত্তির এটা সর্বোৎকৃষ্ট উদাহরণ। তবে যেহেতু এরা রোবট কর্মী নয়, সেহেতু এদের ব্যবহার সীমাবদ্ধ। এইটুকু পরে কিছুই বোঝা যায় না। রিবো 3 সার্কিট কি, টেনার জংশনই বা কি, কেউ জানে না। কে জানে, হয়তো এককালে জানতো। স্কুলের বইতে অ্যানারয়েড রোবটের বেশ কিছু ছবি আছে। ইরিনার মনে আছে তারা এদের নাম দিয়েছিল দৈত্য রোবট। কি বিশাল শরীর, ছবি দেখলেই ভয় লাগে। কিন্তু আশ্চর্য, একে দেখে ভয় লাগছে না। এর গলার স্বর কোমল, মমতা মাখানো। ইরিনা, তোমার ঘুম ভেঙেছে? দেখতেই তো পাচ্ছ ভেঙেছে, আবার জিজ্ঞেস করছো কেন? রোবটটি ঠিক মানুষের মতো হাসল। চট করে হাসি থামিয়ে বলল, কিছু একটা নিয়ে কথা শুরু করতে হবে তো, তাই জিজ্ঞেস করেছি। তুমি এখন কেমন আছো? ভালো। আমি কে তা তো জিজ্ঞেস করলে না। তুমি একটি অ্যানারয়েড রোবট। চমৎকার। আমাকে দেখে ভয় লাগছে না তো আবার? না, ভয় লাগছে না। আমি কোথায়? তুমি আছো নিষিদ্ধ নগরীতে। তোমাকে কৃত্রিম উপায়ে ঘুম পাড়িয়ে এখানে আনা হয়েছে। ভালো কথা। কি জন্য ঘুম পাড়িয়ে এখানে আনা হলো তা তো জিজ্ঞেস করলে না। তোমাদের ইচ্ছে হয়েছে এনেছ। তা কিন্তু নয়, তুমি এসেছ আকাশপথে। আকাশপথের বিমানগুলোর একটা সমস্যা আছে, অতিরিক্ত রকম দুলুনি হয়। চৌম্বক জ্বালানির এই একটা বড় অসুবিধা। উচ্চ কম্পনাঙ্কে প্লেন কাঁপে। মানুষের পক্ষে তা সহ্য করা মুশকিল। সেজন্যই এই ব্যবস্থা। তোমাদের ঘুম পাড়িয়ে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এনেছো, ভালো করেছো। তুমি নিশ্চয়ই ক্ষুধার্ত। আমি তোমার খাবার ব্যবস্থা করছি। আমি কিছুই খাবো না। তার কারণ জানতে পারি? খেতে ইচ্ছে করছে না। রাগ করে খাওয়া বন্ধ করে রাখার ব্যাপারটা হাস্যকর। একজন ক্ষুধার্ত মানুষের খাদ্য প্রয়োজন। আমি খাবার নিয়ে এসেছি। রোবটটি নিঃশব্দে চলে গেল। ইরিনা এই প্রথমবারের মতো লক্ষ্য করল রোবটটি গিয়েছে দেয়াল ভেদ করে। তার মানে এই অস্বচ্ছ দেয়াল কোনো কঠিন পদার্থের তৈরি নয়, বায়বীয় কোনো বস্তুর তৈরি। এই বস্তুর কথা ইরিনার জানা নেই। শুধু দেয়াল নয়, এই গোলাকার ঘরে এরকম আরও জিনিস আছে যা ইরিনা আগে কখনো দেখেনি বা বইপত্রে পড়েনি। যেমন ঠিক তার মাথার উপর বলের মতো একটা জিনিস ঘুরছে। ইরিনা বুঝতে পারছে এই জিনিসটির সঙ্গে তার কোনো সম্পর্ক আছে। সে যখন নড়াচড়া করে, এটিও নড়াচড়া করে। সে যখন এক দৃষ্টিতে তাকায়, তখন বস্তুটির ঘূর্ণন পুরোপুরি থেমে যায়। একবার ইরিনা নিঃশ্বাস বন্ধ করে ফেলল। অমনি জিনিসটা অনেকখানি নিচে নেমে প্রবল বেগে ঘুরতে লাগলো। নিঃশ্বাস নেওয়া শুরু করতেই সেটি আবার উঠে গেল আগের জায়গায়। ইরিনা, তোমার জন্য খাবার এনেছি। রোবটটির চলাফেরা নিঃশব্দ। কখনো এসে পাশে দাঁড়িয়েছে কে জানে। ইরিনা বলল, আমি তো বলেছি আমি কিছু খাবো না। খাবে বই কি। প্রথমে কফির কাপে চুমুক দাও। সত্যিকার কফি, বিনের কফি, সিনথেটিক কফি নয়। তোমার ভালো লাগবে। লক্ষ্মীমের মতো চুমুক দাও। ইরিনা নিজের অজান্তে হাত বাড়িয়ে কফি নিল। তার কোনো কথা বলতে ইচ্ছে হচ্ছিল না, তবু জিজ্ঞেস করল,
আমার মাথার উপর যে যন্ত্রটা ঘুরছে সেটা কি? ওটা একটা মনিটর। তোমার যাবতীয় শারীরিক ব্যাপার মনিটর করা হচ্ছে। রক্তচাপ, রক্তে শর্করার পরিমাণ, হৃৎপিণ্ডের স্পন্দন, নিউ ফ্রিকোয়েন্সি সব কিছুই মাপা হচ্ছে। কফি এমন কিছু আহামরি নয়। কেউ বলে না দিলে বোঝাই মুশকিল এটা সিনথেটিক কফি নয়। এই কফির একমাত্র বিশেষত্ব হচ্ছে এর মধ্যে এক ধরনের আঠালো ভাব আছে। সিনথেটিক কফিতে জানি। এই কফি কি তোমার ভালো লাগছে না? না, ভালো লাগছে না। আমার সঙ্গে যিনি ছিলেন, মীর, উনি কোথায়? সেও ঠিক এরকম অন্য একটি ঘরে আছে। তাকে সঙ্গ দিচ্ছে আমার মতোই একটি অ্যানারোবিক রোবট। এখান থেকে আমরা কোথায় যাব? কোথাও যাবে না, এখানেই থাকবে। তার মানে কতদিন থাকবে এখানে? যতদিন তোমার ডাক না পড়ে। কে ডাকবে আমাকে? নিষিদ্ধ নগরীর প্রধানরা, যারা নিষিদ্ধ নগরী চালাচ্ছে, যারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে। তারা কারা? তারা তোমার মতোই মানুষ। এই পৃথিবীতেই তাদের জন্ম। ইরিনা বিস্মিত হয়ে বলল, মানুষ? হ্যাঁ, মানুষ। তুমি কি ভেবেছিলে অন্য কিছু? এই পৃথিবীতে মানুষের চেয়ে বুদ্ধিমান কোনো প্রাণের সৃষ্টি হয়নি। তাহলে মানুষরাই নিষিদ্ধ নগরীর পরিচালক? হ্যাঁ, তবে তাদের সঙ্গে তোমার সামান্য প্রভেদ আছে। তারা অমর। তোমাদের মৃত্যু আছে, তাদের মৃত্যু নেই। তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি। মৃত্যু এসব মানুষদের কখনো স্পর্শ করে না, করবেও না। তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করার চেষ্টা করাই ভালো। তুমি কি তোমার স্কুলে বইতে পড়োনি রোবটরা মিথ্যা বলতে পারে না? তাদের সেরকম করে তৈরি করা হয়নি। ইরিনা কফির কাপ নামিয়ে রেখে আগ্রহের সঙ্গে খাবার খেতে শুরু করলো। সবই তরল এবং জেলি জাতীয় খাবার। ঝাঝালো ভাব আছে, তবে খেতে চমৎকার। রোবটটি বলল, খেতে ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। তোমার শরীরে প্রয়োজন এবং রুচি, এই দুটি জিনিসের উপর লক্ষ্য রেখে খাবার তৈরি হয়েছে। তোমার খারাপ লাগবে না। ইরিনা বলল, নিষিদ্ধ নগর সম্পর্কে কৌতূহল প্রকাশ করা নিষিদ্ধ। কিন্তু আমি যা প্রশ্ন করছি তুমি তার জবাব দিচ্ছ। জবাব দিচ্ছি কারণ তুমি নিষিদ্ধ নগরীতে আছো। তোমার জন্য নিষিদ্ধ নয়, কারণ তুমি এইসব প্রশ্নের জবাব কখনো প্রথম শহরে পৌঁছে দিতে পারবে না। বাকি জীবনটা তোমার এই জগতেই কাটবে। তাই বুঝি? হ্যাঁ, তাই। নিষিদ্ধ নগরীর মানুষেরা কতদিন বেঁচে আছেন? 500 বছরের মতো। তাদের জন্ম হয়েছে ধ্বংসযজ্ঞের আগে। তারা অনন্তকাল বেঁচে থাকবেন? হ্যাঁ, থাকবেন। তারা আমাকে কখন ডেকে পাঠাবেন? তা তো বলতে পারছি না। হয়তো আগামীকালই ডেকে পাঠাবেন, হয়তো 10 বছর পর ডাকবেন। সময় তাদের কাছে কোনো সমস্যা নয়, বুঝতেই পারছো। তারা যদি 10 বছর পর ডাকেন, এই 10 বছর আমি কি করব? অপেক্ষা করবে। কোথায় অপেক্ষা করব? এইখানে, এই ঘরে। তুমি কি পাগলের মতো কথা বলছো? আমি এই জায়গায় 10 বছর অপেক্ষা করব? আরও বেশিও হতে পারে। সময় তোমার কাছে একটা সমস্যা, তাদের কাছে কোনো সমস্যা না। তবে ভয় পেও না, তোমার সময় কাটানোর ব্যবস্থা আমি করব। খেলাধুলা, গান বাজনা, বইপত্র সব ব্যবস্থা থাকবে। ইরিনার শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল। কি বলছে? এ তো অসম্ভব কথা। রোবটটি তার যান্ত্রিক মুখে হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, তোমার যখন নেহাত অসহ্য বোধ হবে, তখন আমরা তোমাকে ঘুম পাড়িয়ে রাখব। আরামের ঘুম। 6, 7 বা 8 বছর কাটিয়ে দেবে শান্তির ঘুমে। ইরিনা বলল, এরকম কি হয়েছে কখনো? কাউকে আনা হয়েছে প্রথম শহর থেকে? নিষিদ্ধ নগরীর কেউ তার সঙ্গে দেখা করেনি, সে জীবন কাটিয়ে দিয়েছে আমার মতো এরকম ঘরে? তা তো হয়েছি। ঠিক এই মুহূর্তেই তোমার মতো আরও 4 জন অপেক্ষা করছে। এই 4 জনের 2 জন অপেক্ষা করছে 20 বছর ধরে। এখনও দেখা হয়নি। ওদের ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আমার মনে হয় ঘুমোতে ঘুমোতে ওরা একসময় মারা যাবে। আর বাকি 2 জন? ওরা এসেছে 6 বছর আগে। এখন পর্যন্ত তারা ভালোই আছে, ঘুমিয়ে আছে। আমি কি তাদের সঙ্গে কথা বলতে পারি? না। আমি কি মীরের সঙ্গে কথা বলতে পারি? না। মীর কেমন আছে তা কি জানতে পারি? না। ইরিনা চিৎকার করে ফুঁপিয়ে কেঁদে উঠল। ছুটে গিয়ে আশ্রয় পড়ল দেয়ালে।
যে দেয়াল তার কাছে বায়বীয় মনে হচ্ছিল সেটা দেখা গেল মোটেই বায়বীয় নয়, ইস্পাতের মতো কঠিন, বরফের মতো শীতল। মীর মহাসুখী। বছর পর বছর তাকে এই ঘরে কাটাতে হতে পারে সেই সম্ভাবনায় সে রীতিমতো উল্লসিত। সে হাসি মুখে রোবটটিকে বলল, সময় কাটার নিশ্চয় কোনো সমস্যা হবে না? না, তা হবে না। পড়াশোনার জন্য প্রচুর বইপত্র নিশ্চয় আছে? তা আছে। পড়াশোনার বিষয়ের উপর কি কোনো বিধিনিষেধ আছে? না, নেই। বাতি কী করে জ্বলে বা হিটারে পানি কী করে গরম হয় যদি জানতে চাই, জানতে পারবো? নিশ্চয়ই পারবে। তুমি কি এখনই জানতে চাও? হ্যাঁ, চাই। তাহলে প্রথমে জানতে হবে ইলেকট্রিসিটি সম্পর্কে। ইলেকট্রিসিটি হচ্ছে ইলেকট্রন নামের ঋণাত্মক কণার প্রবাহ। ঋণাত্মক কণা ব্যাপারটা কি? তোমাকে তাহলে আরও গোড়ায় যেতে হবে। জানতে হবে বস্তু কি, অণু এবং পরমাণুর মূল বিষয়টি কি। বলো, আমি শুনছি। তুমি কি সত্যি সত্যি পদ্ধতিগত শিক্ষা গ্রহণ করতে চাও? হ্যাঁ, চাই। পদ্ধতি জানি না, আমি সব কিছু শিখতে চাই, সময় নষ্ট করতে চাই না। তোমাকে আগ্রহ নিয়ে আমি শিখাবো। তুমি কি নিষিদ্ধ নগরীর অমর মানুষদের সম্পর্কে কিছু জানতে চাও না? না। এরা কি করে অমর হলেন, মৃত্যুকে জয় করলেন, সে সম্পর্কে তোমার কৌতূহল হয় না? না। তোমার বান্ধবীর প্রসঙ্গেও কি তোমার কৌতূহল হচ্ছে না? ইরিনা, যার নাম। সে আমার বান্ধবী? তোমাকে কে বলল? বান্ধবী নয়। সে কিন্তু খুব মন খারাপ করেছে। দীর্ঘদিন এই ছোট্ট ঘরে তাকে কাটাতে হবে শুনে সে প্রায় মাথা খারাপের মতো আচরণ করছে। শেষ পর্যন্ত তাকে ঘুম পাড়িয়ে দিতে হয়েছে। ভালো করেছো। মেয়েটা নার্ভাস ধরনের এবং বোকা। সব জিনিস জানার এমন চমৎকার একটা সুযোগ পেয়েও কেউ এমন করে? রোবটটি দীর্ঘ নিঃশ্বাসের মতো শব্দ করে বলল, মানুষ বড়ই বিচিত্র প্রাণী। একজনের সঙ্গে অন্যজনের কোনোই মিল নেই, অথচ এক মডেলের প্রতিটি রোবট একই রকম। তারা একই পদ্ধতিতে ভাবে, একই পদ্ধতিতে বিচার বিশ্লেষণ করে। মীর রোবটের কথায় কোনো কান দিচ্ছে না। সে হাসি মুখে পা নাচাচ্ছে, শীষের মতো শব্দ করছে। এইসব তার মনে আনন্দের বহিঃপ্রকাশ। সে হঠাৎ পা নাচান বন্ধ করে গম্ভীর মুখে বলল, আচ্ছা শোনো, আমাকে অমর করে ফেলার কোনো রকম সম্ভাবনা কি আছে? কেন বলো তো? তাহলে নিশ্চিত মনে থাকা যেত। যা কিছু শেখা সব শিখে ফেলতাম। অমর না হলে সেটা তো সম্ভব হবে না। কতদিনই বা আমি বাঁচবো বলো? তুমি তো বেশ অদ্ভুত মানুষ। তাই নাকি? হ্যাঁ। মানুষের চরিত্র, আচার আচরণ সম্পর্কে যে তথ্য আমাদের মেমোরিতে সেল আছে তার কোনোটিতেই তোমাকে ফেলা যাচ্ছে না, তাই নাকি? হ্যাঁ, তাই। বরং তোমার মিল আছে Q23 মডেলের রোবটের সঙ্গে। ওরা কি করে? Q23 হচ্ছে পরীক্ষামূলক জ্ঞান সংগ্রহী রোবট। তাদের একমাত্র কাজ হচ্ছে পৃথিবীর যাবতীয় জ্ঞান সংগ্রহ করা। প্রাণীবিদ্যা, ভূতত্ত্ব, সমুদ্রবিদ্যা, অঙ্কশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যা, সব। আমি তাহলে একজন Q23 রোবট? খানিকটা সেরকমই। আমি একজন Q23 রোবটের সঙ্গে কথা বলতে চাই। সেই ব্যবস্থা কি করা যাবে? নিশ্চয়ই করা যাবে। তাহলে ব্যবস্থা করো। আমি যা শেখা তার কাছ থেকে শিখতে চাই। তোমার সঙ্গে কথাবার্তা বলে মনে হচ্ছে তোমার বুদ্ধিশুদ্ধি তেমন নেই। তুমি একজন গবেট ধরনের রোবট। রোবটটি মার্কারি চোখ একটু বুঝি স্থিমিত হলো। গলার স্বর ক্লান্ত শোনালো। সে থেমে থেমে বলল, আমি কি বোকার মতো কোনো আচরণ করেছি? না, এখনও করনি, তবে মনে হচ্ছে করবে। দেরি করছো কেন? যাও, Q23 নিয়ে এসো। এক্ষুনি আনতে হবে? হ্যাঁ, এক্ষুনি। আমি তো আর অমন নই। আমার সময় সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ সময়ের মধ্যে যা পারি জানতে চাই। দাঁড়িয়ে বকবক করার চেয়ে Q23 নিয়ে আসো। রোবটটির আকৃতি ছোট, লম্বায় 3 ফুটের মতো, গড়িয়ে গড়িয়ে চলে। মানুষের কাঠামোর সঙ্গে তার কাঠামোর কোনো মিল নেই। দেখায় ছোটোখাটো একটা লম্বাটে বাক্সের মতো। অন্যান্য রোবটদের যেমন আশেপাশের দৃশ্য দেখার জন্য মার্কারি চোখ বা লেজার চোখ আছে, এর তাও নেই। মীর বলল, তুমি কেমন আছো? Q23 উত্তর দিল না। মনে হচ্ছে এ জাতীয় সামাজিক প্রশ্ন বিশেষ পছন্দ করছে না। তুমি কি আমাকে একজন ছাত্র হিসেবে নেবে? আমি নিজেই ছাত্র, এখনও শিখছি। খুব ভালো কথা। আমাকেও কি তার ফাঁকে ফাঁকে কিছু শেখাবে? নিশ্চয়ই।
তুমি যা জানতে চাও শেখাবো। কেন শেখাবো না? তুমি কি জানতে চাও? আমি সব জানতে চাই, একেবারে গোড়া থেকে শুরু করে চাই, আ থেকে। দীর্ঘ সময়ের ব্যাপার। তা তো বটেই, আমি তো রমন না, মরণশীল মানুষ। সময় তেমন নেই, তবু এর মধ্যেই যা পারা যায়। ভালো কথা, অমর ব্যাপারটা আমাকে একটু বুঝিয়ে দাও তো। তোমার প্রশ্ন বুঝতে পারছি না। মানুষ অমর হয় কিভাবে? নিষিদ্ধ নগরীতে কিছু মানুষ অমর থাকেন বলে শুনেছি। তারা অমর হলেন কিভাবে? অবশ্য তোমার যদি বলতে বাধা থাকে তাহলে বলার দরকার নেই। কোনোই বাধা নেই। অনেক দিন থেকে মানুষ অমর হবার চেষ্টা করছিল। শারীরিকভাবে অমর, মৃত্যুকে জয় করা। শুরুতে এটাকে একটা অবিশ্বাস্য ব্যাপার মনে করা হতো। জীবনের একটি লক্ষণ হিসেবে মৃত্যুকে ধরা হতো। বিংশ শতাব্দীর শেষ ভাগে জরাকে জয় করার গবেষণা জোরে সোরে শুরু হলো। বিংশ শতাব্দীর শেষ ভাগে বিজ্ঞানীরা জরার কারণ বের করলেন। তারা মানুষের শরীরে একটি বিশেষ বয়সে এক ধরনের হরমোন আবিষ্কার করলেন। এটা একটা ভয়াবহ হরমোন। যেই মুহূর্তে এটি রক্তে এসে মেশে, সেই মুহূর্ত থেকে মানুষের এগিয়ে যেতে থাকে মৃত্যুর দিকে। যতগুলো জীবকোষ শরীরের স্বাভাবিক নিয়মে মৃত্যুবরণ করে, ঠিক ততগুলো জীবকোষ আর তৈরি হয় না। শরীর অশক্ত হয়। শরীরের যন্ত্রগুলো দুর্বল থেকে হয় দুর্বলতর। কালক্রমে মৃত্যু। বিজ্ঞানীরা সে ঘাতক হরমোনের নাম দিলেন মৃত্যু হরমোন। মৃত্যু হরমোন আবিষ্কারের পর বাকি কাজ খুব সহজ হয়ে গেল। বিজ্ঞানীরা মৃত্যু হরমোনকে অকেজো করার ব্যবস্থা করলেন। আজ থেকে প্রায় 500 বছর আগে পৃথিবীতে অসাধারণ একটা ঘটনা ঘটল। 40 জন অল্পবয়স্ক বিজ্ঞানী মৃত্যু হরমোন অকেজো করে এমন একটি রাসায়নিক বস্তু নিজেদের শরীরে ঢুকিয়ে দিলেন। তারাই এই পৃথিবীতে প্রথম এবং শেষ অমর মানুষ। নিষিদ্ধ নগরীতে তারাই থাকেন। মীর বলল, শুধু ওই 40 জন অমর হলো কেন? পৃথিবীর সবাই অমর হয়ে গেল না কেন? অমর হবার ওষুধ তো তারাও খেতে পারত। না, তা পারত না। তাতে নানান রকম অসুবিধা হতো, নানান সমস্যা দেখা দিত। কি সমস্যা? আমি তা জানি না, সমাজবিজ্ঞানীরা জানবেন। আমি ভৌত জ্ঞান সংগ্রহ করি, সমাজবিদ্যা সম্পর্কে কিছু জানি না। এমন কোনো রোবট কি আছে যে সমাজবিদ্যা জানে? না, নেই। নিষিদ্ধ নগরীর বিজ্ঞানীরা সমাজবিদ্যায় উৎসাহী নন। তুমি এখন কি জানতে চাও? বিজ্ঞান ভালোমতো শিখতে হলে প্রথমে কোন জিনিসটি জানতে হবে? প্রথম জানতে হবে অঙ্কশাস্ত্র। অঙ্ক হচ্ছে বিজ্ঞানকে বোঝবার একটা বিদ্যা। তাহলে অঙ্ক দিয়ে শুরু করা যাক। তুমি একেবারে গোড়া থেকে শুরু করবে। বেশ, মৌলিক সংখ্যা দিয়ে শুরু করা যাক। কিছু কিছু সংখ্যা আছে যাদের শুধুমাত্র সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এদের বলে মৌলিক সংখ্যা। যেমন 1, 3, 5, 7, 11, 13, 17, 19, 23। মীর মুগ্ধ হয়ে শুনছে। আনন্দ এবং উত্তেজনায় তার চোখ জ্বলজ্বল করছে। তাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নেই। শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস ইরিনা, আজ দ্বিতীয় পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। গল্পকথন বাই জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।